অধীর চৌধুরী, অধীর চৌধুরী, অধীর চৌধুরী। সবাই একসঙ্গে বলেন অধীর চৌধুরী, অধীর চৌধুরী। উমরপুর মোড়ের কাছেই আজ আমরা এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন রাজনৈতিক সভা করছি। যে সভা করার জন্য আমরা কখনোই এই এলাকাকে বেছে নিয়ে সাধারণত রাজনৈতিক সভা করি না। তাই নতুন এলাকা, নতুন প্রেক্ষাপট, নতুন রাজনৈতিক সমীকরণ, নতুন রাজনৈতিক ভাষ্য আজ নিশ্চয়ই এলাকার মানুষ আপনারা বুঝতে পারছেন। আজকে আমাদের সভায় এত মানুষ এসেছেন, যেটা জঙ্গিপুর এলাকায় আমরা আজকের সময়ে ভাবতে পারি না। এবং সমাজের বিভিন্ন বর্গের মানুষ এসেছেন, গুরুজন ব্যক্তি এসেছেন, মৌলানা মৌলবীরা তারাও আজকে আমাদের সবাই এসেছেন। আমাদের ঘরের মা বোন, বুবু ভাবি, বুবু আপা তারা এসেছেন। অথচ এটা এমন কোনো জনবহুল এলাকা নয়। উমরপুরের এই এলাকাটা উমরপুর মোড় সংলগ্ন হলেও এটা কিন্তু একটু বিচ্ছিন্ন এলাকা, কিন্তু তবুও আজকে এত মানুষের সমাগম দেখে আপনাদের কি হচ্ছে জানি না। আমরা এখানে যারা কংগ্রেস করি আমরা সবাই অত্যন্ত উৎসাহিত, আনন্দিত এবং উজ্জীবিত হচ্ছে। আজকে আমাদের এই সভাতে যোগদান করলেন এই এলাকার মানুষের পরিচিত মোহাম্মদ ইমরান আলী এবং তার সঙ্গে আরো তৃণমূলের বড় মেজ সেজ নেতারা, তারাও আজকে আমাদের সবাই যোগদান করলেন, যাদের সকলের নাম আমি এখানে বলতে পারলাম না। এই যোগদান গোটা জঙ্গিপুর সাব ডিভিশনে, পাশের লালগোলা, সর্বত্র এক নতুন রাজনৈতিক পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, নতুন রাজনৈতিক সমীকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ইমরান আলীর মতন লোকেরা তারা আজকে আমাদের পার্টিতে যোগদান করছে। এবং ইমরান আলীর যোগদানকে কেন্দ্র করে এক নতুন এবং অত্যন্ত শক্তিশালী এখানকার যুব সমাজ, তারাও আজকে আমাদের এই সভায় সামিল হয়েছে। আমি মনে করি তাদের যোগদানের জন্যই প্রেরিত হয়ে যুবকদের একটা বড় অংশ তারা আজকে আমাদের সভায় এসেছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। আমরা কংগ্রেসীরা ক্ষমতায় নেই, মানুষকে কিছু দিতে পারি না। যুব সমাজ বলে আমরা তৃণমূল করি, কারণ তৃণমূলে গিয়ে কামাই হয়। কংগ্রেস দলে গিয়ে কি করব? সেখানে তো কোনো কামাই ধান্দা নেই। পঞ্চায়েতে চুরি নেই, পঞ্চায়েত সমিতিতে লুট নেই, মিউনিসিপালিটিতে চুরি বাটপাড়ি নেই, জমি কারা নেই, জমি লুট করা নেই, রাহাজানি করা নেই। স্বাভাবিকভাবেই কংগ্রেস দলে গিয়ে রোজগার তো নেই। কংগ্রেস দল আমাদের কিছু দিতে পারে না। তাই আমরা পেটের টানে, রুজির টানে, রুটির টানে আমরা তৃণমূল দলে থাকতে বাধ্য হই। আজকে সেই মোহ ভেঙে গেছে। তৃণমূল দলেরই একটা বড় অংশ সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আজকে ভাবছে যে অনেক হলো, আর নয়। তৃণমূলের একটা বড় অংশ ভেবেছিল যে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সত্যি হয়তো পরিবর্তন হবে। তাই এত চুরি বাটপাড়ি ছেঁচড়ামির মধ্যেও তারা কিন্তু তাদের সততা ইমান নিয়ে তৃণমূল দলটা করতে চেয়েছিল।
আজ তাদের মোহভঙ্গ হয়েছে, কারণ তারা বুঝতে পারছে তৃণমূল নামক দলে যে রাজনৈতিক পচন শুরু হয়েছে, সেই পচনের হাত থেকে তৃণমূল দলকে রক্ষা করবার আর কেউ নেই। তৃণমূল দল এখন দুর্নীতি, চুরি, বাটপাড়ি, সন্ত্রাসের ক্যান্সারে পরিণত হয়েছে। এই ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, তাই তৃণমূল দলেরও ভবিষ্যৎ নেই, তৃণমূল দল থাকবে না। আমি আজকে এইখানে উমরপুর আসার সময় আমি বহরমপুর থেকে উমরপুর এসেছি। বহরমপুর পার্টি অফিস থেকে যেই পার হয়েছি, আসতে যাচ্ছি, রাস্তার বাঁ দিকে দেখছি প্রচুর মহিলা তারা আন্দোলন করছে। সেখানে পুলিশ ঘিরে রেখেছে তাদেরকে, যেন মনে হচ্ছে সব সন্ত্রাসবাদী চলে এসছে, জিহাদিরা চলে এসছে। পুলিশ ঘিরে রেখেছে তাদেরকে। তারা সব আমার আপনার ঘরের মা বোনেরা, ভাবি, বুবু, আপারা, তারা এক জায়গাতেই আছে, কিন্তু পুলিশ এমন করে ঘিরে রাখছে যেন মনে হচ্ছে তারা সেখানটাই কোন একটা দাঙ্গা, কোন একটা সন্ত্রাস, কোন একটা লুটপাট, কোন একটা হামলা করতে আসছে। আমি জিজ্ঞেস করলাম তাদেরকে দাঁড় করিয়ে গাড়ি, যে বুবু আপনারা কে, কি করতে এখানে এসেছেন? তা বলছে আমরা আশা কর্মী, আমরা প্রতিবাদ জানাতে এসেছি, আমাদের দাবি জানাতে এসেছি। আমি বললাম আপনাদের দাবি কি, একটা আমাকে দাবিপত্র দিন। ওখানকার পুলিশ আমাকে তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে যাতে আমি চলে যাই তার চেষ্টা করছে। আমি বললাম তাদের দাবিপত্র নেওয়ার তো অধিকার আছে, আমি দাবিপত্র নিয়ে যাব। তাদেরকে দাবিপত্রটা নিলাম। আমি সেই দাবিপত্রটা পড়তে পড়তে আসছিলাম। আপনারা সবাই জানেন, গ্রাম বাংলার মানুষ জানেন আশা কর্মীদের পরিচয় কি। আজকে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, বাচ্চা থেকে আরম্ভ করে, গর্ভবতী মা থেকে আরম্ভ করে, তাদের স্বাস্থ্য থেকে আরম্ভ করে, বিপদের সময় ইঞ্জেকশন থেকে আরম্ভ করে, কোভিড হলে দেখভাল করা থেকে আরম্ভ করে, আপনি বলুন সেখানে স্বাস্থ্য কর্মীদের, আশা কর্মীদের কত বড় ভূমিকা পালন করতে হয়। এই আশা কর্মীরা কোভিডের সময় বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নিয়েছে, শিশুদের খোঁজ নিয়েছে। আজকে গ্রামীণ বাংলায় স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কটা যে সেতু, সেই সেতু আশা কর্মীরা তৈরি করে রেখেছে। আজকে সেই আশা কর্মীরা কাজ কাম ছেড়ে দিয়ে রাস্তায় বসে বসে তাদের দাবি জানাচ্ছে। শুধু এখানে নয়, তারা কলকাতাতে গেছিল দাবি জানাতে। কলকাতায় যখন তারা দাবি জানাতে যায়, দাবি জানানোর আগে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তরের মালিক মমতা ব্যানার্জি, সেই স্বাস্থ্য দপ্তরের বড় বড় অফিসারদের সঙ্গে তাদের সময় নিয়ে তাদের সঙ্গে দেখা করতে গেছিল, তাদের মতামত জানাতে, তাদের দাবি জানাতে। সেই কলকাতার বুকে আমরা কি দেখলাম, যাতে আশা কর্মীরা যেতে না পারে তার জন্য সমস্ত ট্রেনকে আটকে দেওয়া হলো। ট্রেন থেকে মেয়েদেরকে হাত টেনে নামানো হচ্ছে, প্ল্যাটফর্মে নামিয়ে বসিয়ে রাখা হচ্ছে। তারা যখন কলকাতার রাস্তায় হাঁটতে চাইছে, বেটা ছেলে পুলিশ তাদেরকে ঘিরে রাখছে। তারা যখন বলছে যে আমাদের সঙ্গে সময় নির্ধারিত হয়েছে, আমাদের কথা দিয়েছে, তাই আমরা দেখা করতে এসেছি, বলছে না তোমাদের যাওয়া হবে না। তাদের উপরে ডান্ডাবাজি করছে, লাঠি চালাচ্ছে বেটা ছেলে পুলিশ। আপনারা দেখলেন টিভির পর্দায়। পশ্চিমবঙ্গে আমাদের গ্রামগঞ্জের মেয়েরা আশা কর্মী, মানে তারা গরিব, তারা কোটিপতির ঘরের মেয়ে হলে তারা কেউ আশা কর্মী হতো না। তারা গরিব আমাদের ঘরের মা বোনেরা, তারা তাদের দাবি জানাতে গেছে সরকারের কাছে। সেই দাবি জানানোর সময় নিয়ে বলে কয়ে তাদের কাছে সময় চেয়ে তারপরে তারা দাবি জানাতে যাচ্ছে, তাদেরকে কলকাতার রাস্তায় হাঁটতে দেওয়া হচ্ছে না, ডান্ডাবাজি হচ্ছে, তাদেরকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, চেঁচাতে তাদেরকে ভ্যানে তোলা হচ্ছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে, স্টেশনে গাড়িতে চড়তে দেওয়া হচ্ছে না। বলুন আমরা কি এই বাংলা দেখতে চেয়েছিলাম? তাদের দাবি কি জানেন? আশা কর্মীদের দাবি হচ্ছে তাদের যেন 15,000 টাকা বেতন দেওয়া হয়। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, সংসার চলছে না, তাই তারা বলছে যে আমাদের বেতনটা বাড়ানো হোক। আমরা তো রাজ্যকেই সাহায্য করছি,
আমাদের বেতনটা বাড়ানো হোক, 15,000 টাকা মতন বেতন দিলে দুবেলা আমরা খেতে পারবো, সংসার চালাতে পারবো, ছেলে মেয়ে নিয়ে আমরা জীবন কাটাতে পারবো। সেইটা চাইতে যাওয়ার জন্য তাদের উপরে লাঠি বর্ষণ হয়, তাদের উপরে গ্যাস ছোড়া হয়, বেটা ছেলে পুলিশ তাদের উপরে হামলা করে। এই বাংলায় আমরা এই দৃশ্য দেখতে হচ্ছে কার আমলে? মমতা ব্যানার্জির আমলে। এই মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা, সেই মহিলা হয়ে কথা দিয়েছিল এ বাংলার গরিব মানুষ তোমাদের রক্ষা করব আমি, এ বাংলার মা বোনেরা তোমাদের রক্ষা করব আমি, আমাকে খালি ভোট দাও। তারা ভোট দিয়েছে, একবার নয়, একবার, দুবার, তিনবার, রেকর্ড পরিমাণ ভোট দিয়ে বারবার ক্ষমতায় তাদেরকে বসিয়েছে। আর আজকে ক্ষমতার অপব্যবহার করে আজকে আমাদেরই ঘরের মা বোনদের, ভাবি বুবু আপাদের উপরে লাঠি চালাচ্ছে, তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, তাদের উপরে হামলা চালাচ্ছে, গ্রেপ্তার করছে, মিথ্যা কেসে অভিযুক্ত করছে। এটাই আজকের বাংলা, আজকের এটাই বাংলা। বাংলার মুখ্যমন্ত্রী দিল্লি চলে গেছেন, এসআইআর এর বিরুদ্ধে নাকি লড়বেন তিনি। এলাকার মানুষ, ভারতবর্ষের মানুষ জানে যে প্রথম নির্বাচন কমিশন এবং এসআইআর, তার বিরুদ্ধে প্রথম সরব হয়েছিলেন যিনি, তার নাম রাহুল গান্ধী, যিনি প্রথম সরব হয়েছিলেন এবং একের পর এক রাজ্যে গিয়ে আন্দোলন পরিচালনা করেছিলেন। বিহারে ভোট অধিকার যাত্রা তিনি করে দেখিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষকে সচেতন করে বলেছিলেন যে আপনারা ভোটার, সেই ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে চাইছেন নির্বাচনী কমিশন বিজেপির উস্কানিতে। আপনারা সেই নির্বাচনী কমিশনের এই প্রক্রিয়াতে সতর্ক থাকতে হবে। আমরা তার বিরোধিতা করেছিলাম। আমরা শুধু মুখে বিরোধিতা করিনি, আমরা সুপ্রিম কোর্ট গেছিলাম। সুপ্রিম কোর্ট থেকে 5 বার এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা রকমের আদেশ নির্দেশ দেওয়া হয়, যার জন্য নির্বাচন কমিশন দুপা এগোতে গেলেও পিছিয়ে যায়। নির্বাচন কমিশনের উপরে ধাক্কা মারতে শুরু করে রাহুল গান্ধী, এবং সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন পিছিয়ে হতে আরম্ভ করে। ঠিক সেই সময় মনে করে দেখুন, বাংলায় এসআইআর ঘোষণা করা হবে বলে নির্দেশ জারি করলো নির্বাচন কমিশন। যখন নির্বাচন কমিশন বলল এসআইআর চালু হবে বাংলায়, প্রথম লাফিয়ে উঠে বিরোধিতা করেছিল কে? মমতা ব্যানার্জি। কি বলেছিলেন? আমি এসআইআর এ বাংলায় হতে দেব না। ঘাবড়াবেন না বাংলার মানুষ, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি যা বলি তাই করি, আমি এ বাংলায় এসআইআর হতে দেব না। তৃণমূল দলের নেতারা, কর্মীরা, তারা বলল কি, এসআইআর করতে গেলে এখানে রক্ত গঙ্গা বইবে, নির্বাচন কমিশনকে ঢুকতে দেওয়া হবে না। কারা বলেছিল? এই তৃণমূলের নেত্রী আর তার দলের লোকেরা। অথচ সব থেকে আগে এই বাংলায় এসআইআর প্রক্রিয়া ঠিক মতন করার জন্য তৃণমূল রাজ্য সরকার তারা রাজি হয়ে নির্বাচন কমিশনের সব নিয়ম মানল। আপনারা জানেন এই যে ভারতবর্ষ নির্বাচন কমিশন, তার হাতে কত কর্মচারী আছে? তার হাতে 7 থেকে 800টা কর্মচারী আছে। তাহলে সে এসআইআর করাবে কি করে? সে এসআইআর করাবে রাজ্যে রাজ্যে, সেই রাজ্যের কর্মচারীদেরকে ভাড়া করে সে এসআইআর করাবে। বাংলার মুখ্যমন্ত্রী প্রথমেই বলে দিল আমার রাজ্য সহযোগিতা করবে। নির্বাচন কমিশন বলল আমার 90,000 কর্মচারী দরকার। পশ্চিমবঙ্গ রাজ্য, এই রাজ্য থেকে 90,000 কর্মচারীকে তুলে দিল এসআইআর করার জন্য নির্বাচন কমিশনের হাতে। তারা কারা? তারা বিএলএ, তারা এইআরও, তারা এআরও, তারা ডিইও। তাদের কাজ বাড়ি বাড়ি যাওয়া, প্রথমে নাম ভরানো, সেই নাম ভরিয়ে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া, তারপর শুনানিতে হাজির হওয়ার ব্যবস্থা করা। দায়িত্ব কার? সেই সমস্ত কর্মচারীদের। তারা কারা? রাজ্যের অধীন কর্মচারী। আচ্ছা, বিডিও মমতা ব্যানার্জির কথা শুনবে না আমার আপনার কথা শুনবে বলুন? এসডিও আপনার কথা শুনবে না আমার কথা শুনবে না তৃণমূলের কথা শুনবে? ডিএম আমার আপনার কথা শুনবে না রাজ্যের কথা শুনবে বলুন?
এ বাংলায় কারা করাচ্ছে এসআইআর, কারা নাম বাদ দেওয়া অথবা ঢোকানোতে সব থেকে বড় ভূমিকা পালন করছে? এই ভূমিকা পালন করছে বিএলও। বিএলওর উপরে খবরদারি করছে কে? বিডিও। তার উপরে খবরদারি করছে কে? এসডিও। তার উপরে খবরদারি করছে কে? ডিএম। এরা সব কারা? এরা সব কারা? সব এই রাজ্যের কর্মচারী। আপনার কি মনে হয় এই রাজ্যের কর্মচারীরা মমতা ব্যানার্জির রক্তচক্ষুর বিরুদ্ধে খাড়া হয়ে দাঁড়িয়ে এই সরকারের ইচ্ছার বিরোধিতা করতে পারে? বলুন। আপনার পাড়ার ওসি, আপনার পাড়ার আইসি, আপনার পাড়ার বিডিও, আপনার পাড়ার এসডিও আমার আপনার কথা শোনে না তৃণমূল নেতাদের কথা শুনে? বলুন। আজকে ফারাক্কার এমএলএ সে বিডিও অফিসে হামলা করছে, তার বিরুদ্ধে এফআইআর করার ক্ষমতা সেখানকার ডিএম এর নাই, এসডিও নাই। সেই হামলা যদি আমি আপনি করতাম এতক্ষণ আমাকে আপনাকে জেলে ভরে রেখে দিত। প্রশ্নটা হলো অন্য জায়গায়। এই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনকে সব থেকে বেশি মদত করেছে এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের তৃণমূল সরকার। এবং লক্ষ্য করে দেখবেন যে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়েছে সব থেকে বেশি গ্রামে গ্রামে তৎপর ছিল এই তৃণমূল। এই তৃণমূল ক্যাম্প খাটিয়ে গ্রামে গ্রামে বুথে বুথে মানুষের নাম তোলার কাজে সহযোগিতা করেছিল। আজ যখন সব হয়ে গেল, সব হয়ে যাওয়ার পর যখন শেষ লগ্নে চলে এসছে, এখন যখন শেষ লগ্নে এসেছে, যখন এসআইআর কাজ প্রায় শেষ, ফাইনাল লিস্ট বার হবে, তার আগে দেখছেন এ বাংলা জুড়ে অরাজকতা তৈরি হয়ে গেছে। এই এসআইআর তৈরির প্রক্রিয়ায় সব থেকে আগে কংগ্রেস বিরোধিতা করেছিল। কংগ্রেস বলেছিল এত স্বল্প সময়ে এসআইআর হতে পারে না। কংগ্রেস বলেছিল যে এসআইআর করার প্রক্রিয়া সহজ সরল করতে। কংগ্রেস বলেছিল ভারতবর্ষে এর আগে 8 বার এসআইআর হয়েছে, কোনো সমস্যা হয়নি। এইবারের এসআইআর ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন মানুষের জন্য হয়রানির জন্ম দিচ্ছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। বিশেষ করে সংখ্যালঘু, দলিত, পিছিয়ে পড়া মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। এই এসআইআর প্রক্রিয়া সর্বপ্রথম রাহুল গান্ধী তুলেছিল, মনে করে দেখুন। মমতা ব্যানার্জিরা চুপ ছিল, তৃণমূল এখানে চুপ ছিল। খেয়াল করে দেখবেন সবকিছু হয়ে যাওয়ার পর শেষ লগ্নে যখন ফাইনাল লিস্ট বার হবে তখন শুনানির নামে এলাকায় এলাকায় অরাজকতা শুরু হয়ে গেল। এই শুনানির সময় সব থেকে বেশি সহযোগিতা করার দরকার কার? নাম যদি তোলানো এই সরকারের, এই তৃণমূলের প্রকৃত উদ্দেশ্য হয়, মানুষকে সহযোগিতা করা যদি তাদের প্রকৃত উদ্দেশ্য হয়, তাহলে এই শুনানির সময় সব থেকে বেশি সহযোগিতা করা উচিত। আপনার কাগজপত্র তো সরকারের ঘরে। আপনার জন্মের বার্থ সার্টিফিকেট কে দিবে? আপনার ফ্যামিলি রেজিস্টারের সার্টিফিকেট কে দেবে? আপনার জমি দলিলের পর্চা কে দেবে? যেখানে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একটা জেলার এসআইআর প্রক্রিয়ায় নাম তোলার সর্বশেষ সিদ্ধান্ত সেখানকার এআরও, এইআরও বা ডিওদের, অর্থাৎ সেখানকার বিডিও, এসডিও, ডিএমদের, তখন তাদের সহযোগিতা পাচ্ছেন আপনি। এখানকার বিডিওদের বদমাইশি দেখতে পাচ্ছেন, এখানকার এসডিওদের বদমাইশি দেখতে পাচ্ছেন। বিএলএ, বিডিও, এসডিও মিলেমিশে তারা এই একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করেছে যেখানে মানুষের হয়রানি আরো বাড়ছে, মানুষের হয়রানি আরো বাড়ানো হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ছি, আমরা লড়বো, কিন্তু তার পাশাপাশি এখানকার তৃণমূল এবং তৃণমূল সরকারের চালাকিটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। ঝঞ্ঝাটটা পাকাও, ঝঞ্ঝাটটা পাকিয়ে তারপরে সমাধানের রাস্তা তৈরি করো। তারপর মানুষকে বলো আমরা ছিলাম বলে তোমাদের ভোট তালিকায় নাম উঠলো, আমরা ছিলাম বলে তোমাদের ভোটার তালিকায় নাম উঠাতে পারলাম, তাই আগামী দিনের ভোটে আমাদের কথা ভেবো, আমাদেরকে ভোট দিও। এই তো খেলা। খেলা তো এই জায়গাটাই দাদা, যেখানে বিএলএ, বিডিও, এসডিও, ডিএমদের সহযোগিতায় আরামসে এই ঝঞ্ঝাট আপনার থাকে না, ঝঞ্ঝাট কমে যায়। সেইখানটায় ঝঞ্ঝাটটাকে বাঁধিয়ে রাখা হচ্ছে। হ্যাঁ, ঝঞ্ঝাটকে বাঁধিয়ে রাখা হচ্ছে। 100 বার এই ঝঞ্ঝাটকে বাঁধিয়ে রাখা হচ্ছে। কারণ এখানকার অফিসাররা মনে করলেই তারা এই তালিকায় ঝঞ্ঝাটহীন, সমস্যাহীন ভাবে আমার আপনার নাম তুলতে পারে। কারণ একটাই,
ওই নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে এখানকার বিডিওরা, এখানকার এই আরো না। এই পশ্চিমবঙ্গে মনে করুন একটা বিএলএ, সেও যদি তার অ্যাপে কোনো নাম তোলে বা বাদ দেয়, তার উপরেও খবরদারি করার ক্ষমতা আছে বিডিওর। কারণ সেই বিএলএ এর অ্যাপে সে ঢুকতে পারে মনে করলে। এই চালাকিগুলো বাংলার মানুষকে বুঝতে হবে, এই চালাকি বাংলার মানুষকে বুঝতে হবে। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী প্রত্যেকটা দিন প্রত্যেকটা ব্লকে যেখানে যেখানে মানুষের সমস্যা হচ্ছে আমরা সেখানে যাচ্ছি এবং যাব। আমরা কেউ বসে নাই। আমরা এখানকার নির্বাচন কমিশনের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে এই মুর্শিদাবাদ জেলায় যেখানে যেখানে মানুষের সমস্যা হচ্ছে সেই সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করছি এবং সমাধান করতে পারছি। আমরা ঝঞ্ঝাট থেকে মানুষকে মুক্ত করতে চাই, আমরা সমস্যা থেকে মানুষকে মুক্ত করে তার নামটা ভোটার লিস্টে উঠুক, আমরা সেটা চাই। আর তৃণমূল সমস্যা তৈরি করো, সমস্যা তৈরি করে সেই সমস্যা সমাধানের রাস্তা করো, সমস্যা সমাধানের রাস্তা করে মানুষের কাছে ভোট ভিক্ষা করো। এই ফারাকটা নিয়েছে, এই লাইনটা তারা নিয়েছে। আমরা সমস্যা সমাধান করতে চাই আর তারা সমস্যাকে জিইয়ে রাখতে চায়। এখন কি বলছে? এখন বলছে যাদের যাদের নাম শুনানিতে এসেছে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাও, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সাহায্য করো। আমি অনেক দিন আগে প্রস্তাব দিয়েছিলাম, যেমন দুয়ারে সরকার হয়, পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্প আছে, তেমনি পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে দুয়ারে এসআইআর কেন করছে না? আজকে তুমি বলছো যে বিপদে পড়েছে তার বাড়ি যাও, টিএমসি নেতাদেরকে তাদের বাড়ি থেকে তাদেরকে ডেকে নিয়ে এসো। কারণ বিডিও আমার হাতে, এসডিও আমার হাতে, তাই সেখানকার নিয়ে এসে গরিব মানুষকে, সাধারণ মানুষকে বোঝাবে। আমরা করে দিলাম, ক্রেডিট নিবে তারা। কিন্তু আমার বক্তব্য ছিল দুয়ারে সরকার যখন তোমার প্রকল্প, তখন দুয়ারে এসআইআর কেন প্রকল্প করতে পারলে না? আজকে তুমি দিল্লিতে যাচ্ছ এসআইআর নিয়ে আন্দোলন করতে। এতদিন পর নিমন্ত্রণ হয়ে গেল, ভাত খাওয়া হয়ে গেল, মাছ মাংস গোশ যা খাওয়ার হয়ে গেল, এখন যখন চাটনি দেওয়ার সময়, পাপড় দেওয়ার সময়, তখন তুমি যাচ্ছ দিল্লিতে এসআইআর নিয়ে বলতে। কি বলবে এখন? এসআইআর যখন শুরু করতে গেল তখন তো দিল্লি যাওনি, তখন সব থেকে বেশি সাহায্য করেছ এই পশ্চিমবঙ্গে। হ্যাঁ, উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য, সেখানে নাম বাদ গেছে 3.5 কোটি 4.5 কোটি লোকের। পশ্চিমবঙ্গ টিএমসি সেখানে বাদ গেছে 58 লক্ষ, সব থেকে কম পশ্চিমবঙ্গে। তারপর শুনানিতে লোক ডেকেছে, কিন্তু প্রথমে বাদ তো যায়নি এত লোক। তার কারণ এখানকার মানুষ সচেতন ছিল, তাই প্রথম থেকে তারা সতর্ক ছিল নির্বাচন কমিশনের এই চালাকির বিরুদ্ধে। আজ এই প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা, এই প্রক্রিয়া মানুষকে হয়রান করছে, এই প্রক্রিয়ার বিরুদ্ধে লড়ে এই হয়রান থেকে মানুষকে বাঁচাতে হবে, এটা আমাদের লক্ষ্য। তার জন্য যেখানে যতদূর যেতে হয় যাবো আমরা, এটাই আমাদের লক্ষ্য। তার জন্য আমরা সুপ্রিম কোর্ট থেকে 5 বার হস্তক্ষেপ ব্যবস্থা করতে পেরেছিলাম। আমরা মানুষের ঝঞ্ঝাটহীন নাম অন্তর্ভুক্তিকরণ চাই। আর টিএমসি ঝঞ্ঝাট করো, আমাদের সরকার ম্যানেজ তো করে দিব, তারপর তাদের কাছে ভোটের ব্যবস্থা করো। প্রথমে ভয় দেখাও, ভয় দেখিয়ে সমর্থন আদায় করো। এই যে আপনাদের মনে নাই, এর আগে এনআরসি কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী? মুসলমান, মোদি আসছে, সবকে বাংলাদেশ যেতে হবে। টিএমসি থাকলে তোমাদের সব বিপদ থেকে মুক্ত হবে, তোমরা সব নিজের নিজের জায়গায় থাকতে পারবে। বলুন ভয় দিয়েছিল কিনা? ভয় দেখিয়েছিল, আমরা হেরেছিলাম। এনআরসি এনআরসি এনআরসি, মোদির ভূত আর এনআরসির ভূত দেখিয়ে মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষকে আমাদের থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। তখনও বলেছিলাম, আজও বলছি, তখনও বলেছিলাম সেই এনআরসির ভূত দেখানো হচ্ছে ভোটের জন্য। আমরা হারতে পারি বা জিততে পারি, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কখনো মানুষকে ধোঁকা দিয়ে ভোট করতে চায় না। তাই সেদিনও বলেছিলাম এনআরসি একটা ধোঁকার নাম, ধোঁকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষের কাছে ভোট আদায় করবে। আবার এটাও বলেছিলাম এনআরসি কে ধোঁকা দিয়ে মোদি হিন্দু ভোট আদায় করবে। অতএব হিন্দুরা সাবধান, এনআরসি বলে কিছু হবে না। মুসলমান নিশ্চয় থাকুন, এনআরসি নামে কেউ আপনাকে এই দেশ থেকে তাড়াতে পারবে না, এটা হয় না। আপনি এখানকার নাগরিক, বড় হয়েছেন, জন্মেছেন, খেয়েছেন, পড়েছেন, আপনি চাকরি করছেন, সবাই আপনাকে তাড়িয়ে দিবে এখান থেকে? আর বাংলাদেশে কি মোদি আর অমিত শাহের শ্বশুর মশাইয়ের বাড়ি যে আপনাদেরকে তাড়িয়ে দিলাম আমরা, আর ওখানে গিয়ে আপনাদের বিরিয়ানি খাওয়াতে লেগে গেল, পোলাও খাওয়াতে লেগে গেল বাংলাদেশে? হ্যাঁ, ভয় দেখানো হলো মুসলমানদেরকে। মুসলমান ভাববে তাই তো,
মোদি সারা কি করে না করে দরকার নেই, মমতাই থাক, হয়ে গেল। এই তো গল্প। আমরা মাঝখান থেকে হেরে গেলাম, আমরা হারলাম, লাভ কার হলো? লাভ হলো বিজেপির। 78টা 79 আসনে বিজেপি জিতে গেল, আমরা হেরে গেলাম। আরে আমরা থাকলে রেগুলেটরে কাজ করতাম, নিয়ন্ত্রণে কাজ করতাম, পেঁয়াজ মারার কাজ করতাম। তরকারি হোক, মাছ গোস যাই হোক, একটু নুন লঙ্কার দরকার পড়ে, মশলাপাতি নুন লঙ্কা থাকলে তবে তরকারির স্বাদ হয়, তবে গোসের স্বাদ হয়। আমরা সেটা করতে পারতাম অন্তত। আমরা সুযোগ পাইনি, সুযোগ পাইনি, তাই একতরফা ক্ষমতা পেয়ে গেছে, একদিকে টিএমসি আরেকদিকে বিজেপি পার্টি। লাভ তো দুটোর হয়েছে। আজকে বাংলায় মমতাকে কোনো উত্তর দিতে হচ্ছে? আপনার চাকরি নাই কেন? পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয় কেন? আশা কর্মীদের মাইনা বাড়ে না কেন? স্বাস্থ্য নেই কেন? শিক্ষা নেই কেন? কোনো জবাব দিতে হচ্ছে? আরামসে সব মিটে গেল। কি এসআইআর? এসআইআর খাই না এসআইআর মাথায় দেয় না এসআইআর আমাদের মৃত্যু ঘন্টা বাজে, আমরা কেউ জানি না। এসআইআর 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 কি করবে এসআইআর? এই ভারতবর্ষের কোন মানুষ তার ভোটার অধিকার কেড়ে নিতে পারে এসআইআর কাগজে কলমে? মানে এটা নয় যে তার নাগরিকত্ব কেড়ে নেবে। তার ভোটার অধিকার কাটতে আমরা দেব না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব আছে। মুর্শিদাবাদের মানুষ জেনে রাখুন, এই মুর্শিদাবাদের একটা মানুষের, হ্যাঁ এই মুর্শিদাবাদের একটা মানুষের যারা বৈধ ভোটার, সেই বৈধ ভোটার অধিকার নির্বাচন কমিশনের কারণে তার বাপের ক্ষমতা নাই। আমরা এখনো বেঁচে আছি, আপনার মাথায় রাখবেন। এখনো কংগ্রেস বেঁচে আছে। 2024 সাল মোদি চেয়েছিল 400 আসন দখল করতে। 400 আসন দখল করে সংবিধান বদলে দিয়ে হিন্দু রাষ্ট্র গঠন করতে চেয়েছিল মোদি। ভারতবর্ষের মানুষকে বলেছিল ইসবার 400 পার, একবার 400 আসন দিয়ে দাও, সংবিধান বদলে এই রাষ্ট্রকে আমরা হিন্দু রাষ্ট্র করে দেব। এই ছিল তাদের প্রচার। রাহুল গান্ধী প্রচার করেছিল ভারতবর্ষের মানুষ সংবিধানকে না বাঁচালে এদেশের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমরা একসঙ্গে থাকতে পারবো না। সংবিধান আমাদের সকলকে অধিকার দিয়েছে, সে অধিকারকে সুরক্ষিত করতে আমাদের সচেষ্ট হতে হবে। ভারতবর্ষের মানুষ 100টার উপরে কংগ্রেসকে ভোট আসন জিতিয়েছিল, তাই মোদি পিছিয়ে গেল। খেয়াল করে দেখছেন না? খেয়াল করে দেখবেন বিষয়গুলো। এই মমতা ব্যানার্জি কখনো মোদির বিরোধিতা করেনি। এই যে ওয়াকফ আইন চালু করে দিল, মমতা ব্যানার্জি বিরোধিতা করেছে না। দিদি জাতে মাতাল তালে ঠিক। এই জাতকে দিল্লিতে গিয়ে এসআইআর এর জন্য কায়দা করতে গেল, এসআইআর নাকি বিরোধিতা করবে। তো কই ওয়াকফ আইন যখন নিয়ে এলো তখন তো তুমি যাওনি দিল্লিতে? তখন আমরা যখন এখানে আন্দোলন করতে এসেছি, আমরা যখন পশ্চিমবঙ্গে আন্দোলন করছি, তখন মমতা ব্যানার্জি কি বলছে? পশ্চিমবঙ্গে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমার থেকে কেউ খারাপ হবে না, আমার থেকে কেউ বড় শত্রু হবে না। মনে করলে তোমরা দিল্লি যাও, সেখানে গিয়ে ওয়াকফ নিয়ে আন্দোলন করো। আজ দিদি এই মুসলমানের দয়াতে, এই মুসলমানের ভোটে তুমি বড় হয়েছো। আচ্ছা, তাদের ধর্মীয় অধিকার, তাদের সাংস্কৃতিক অধিকার, ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন তারা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, তখন তুমি বলছো তোমার থেকে কেউ বড় দুশ্মন হবে না। তুমি বলছো আন্দোলন করতে গেলে দিল্লি যাও। হ্যাঁ, এই অপমান মুসলমান সমাজকে করার অধিকার তোমাকে কে দিয়েছে? ওরা মনে করে মুসলমান মানে মিসকিন, লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবো, ইমামদের ভাতা দিয়ে দেবো, মুসলমান আর যাবে কোথায়? ওদিকে মোদির ভূত, আর এদিকে আমি লক্ষ্মীর ভান্ডার দেখাবো আর ইমাম ভাতা দিব। একদিকে ভূত থাকবে মোদি, আর একদিকে ইমাম ভাতা থাকবে, লক্ষ্মীর ভান্ডার থাকবে বাজি মাত। এই তো গল্প। আমি বাংলার মানুষকে, মুর্শিদাবাদের সব মানুষকে বলতে চাই, মুর্শিদাবাদের মানুষ বোঝার চেষ্টা করবেন। এ বাংলায় আমার আপনার মৌলিক সমস্যা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। মন্দির নিয়ে আলোচনা হয়, মসজিদ নিয়ে আলোচনা হয়। আমার আপনার মৌলিক সমস্যা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আমার আপনার ভালো মন্দ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এই বাংলা থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে বিদেশ ঘুরে বেড়াচ্ছে, মার খাচ্ছে, ধর খাচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, কোনো মাথা ব্যথা নাই। কেন বলতে পারলো না যে আমি দিল্লি আসছি, আমি দিল্লি যাচ্ছি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে যেন কোনো হামলা না হয়, অত্যাচার না হয়, তার জন্য প্রতিবাদ করতে যাচ্ছি? বলতে পেরেছে? না, না পারেনি। আমরা তো করবার চেষ্টা করেছি। পানিপথে গেছি, একটা পরিযায়ী শ্রমিকের উপর হাত লাগাতে দিইনি। সম্বলপুর গেছি উড়িষ্যায়, একটা পরিযায়ী শ্রমিকের উপরে যাওয়ার পর আর হাত লাগাতে দিইনি। আমরা পারি।
আমরা মনে করি যদি ইমান ঠিক থাকে, যদি নিয়ত ঠিক থাকে, সবকিছু পারা যায় না, কিন্তু অনেক কাজ পারা যায় বলে বিশ্বাস করি মনে প্রাণে। হ্যাঁ, তাই সেই হিম্মত থেকে আমরা লড়ে যাই এবং লড়ে যাব। আমরা নাটক করিনি। এখানকার পরিযায়ী শ্রমিকদের বাইরে কি দুরবস্থা তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত দিল্লিতে গিয়ে একবার কি ডেপুটেশন দিয়েছে? পার্লামেন্টে একবারে কি কথা তুলেছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে কি একবারও দাবি করে এসছে? না। তুমি এসআর মারাতে যাচ্ছ এখন তুমি দিল্লি যেতে পারছো, আর ওয়াকফলি দিল্লি যেতে পারোনি, পরিযায়ী শ্রমিক নিয়ে দিল্লি যেতে পারোনি মমতা ব্যানার্জি। তোমার এই চালাকি বাংলার মানুষ জানে। যেমন এসে এনআরসি কাণ্ডে একটা মুসলমানকেও বাংলাদেশ যেতে হয়নি, সবটা ছিল ধোকা, তেমনি এসআর কাণ্ডে একটা মানুষের, হিন্দু হোক মুসলমান হোক, যাদের বৈধ ভোটার তাদের বৈধ ভোটার থেকে কাউকে অবৈধ করতে দেওয়া হবে না। এই ভরসা রাখুন আপনারা। দেখুন আমরা পারি কিনা। হ্যাঁ, দেখুন আপনারা পারি কিনা আমরা। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে, পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, আমার থেকে 10 হাত দূরে অমিত শাহ, 10 হাত, যখন এনআরসি নিয়ে চর্চা হচ্ছে, নাগরিক আইন নিয়ে চর্চা হচ্ছে, আমার থেকে 10 হাত দূরে আমি অমিত শাহকে দাঁড়িয়ে বলে, এই অমিত শাহ শুনো, আমার বাপ বাংলাদেশি, আমার মা বাংলাদেশি, আমি আজকে তোমার এখানকার এমপি, তাহলে আমিও বাংলাদেশি। তোমার যদি বাপের ক্ষমতা থাকে, অমিত শাহ, তোমার যদি বাপের ক্ষমতা থাকে, তাহলে আগে আমাকে বাংলাদেশে পাঠাও, তারপর তুমি মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে পাঠাবা, আগে আমাকে তো পাঠিয়ে দেখ তুই। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম, মাঠে ঘাটে গলি ঘুপচেতে নয়, পার্লামেন্টের মধ্যে অমিত শাহ থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে কথা বলেছিলাম, রেকর্ডে দেখে নিবেন। কারণ আমরা জানি ওরা ধোকাবাজি করছে, ধোকা দিচ্ছে, ফালতু কথা বলছে, তাই বলতে পেরেছিলাম। আর এগুলো নিয়ে এখানে রাজনীতি হয়ে গেল, ভোট হয়ে গেল। আমি বলেছিলাম ভোট যেই শেষ হয়ে যাবে, এনআরসির গল্প বন্ধ হয়ে যাবে। দিদি ভোট নিয়ে ভ্যানিটি ব্যয় করে চলে যাবে কালীঘাট, আর মোদি ঝোলা ভরে ব্যাগ নিয়ে চলে যাবে দিল্লি, হয়ে গেল। আবার যখন ভোট আসবে তখন হয় এনআরসি, কিংবা এনআরসির মতো কিছু নিয়ে দিদি আবার ফজরের নামাজ পাঠ করেই আবার ময়দানে নেমে যাবে। যেই ফজরের নামাজ পাঠ হয়ে যাবে, সকাল হয়ে যাবে, দিদির দলের লোকেরা ময়দানে নেমে যাবে, ওই ধারে এনআরসি, ওই ধারে এসআইআর, আবার মুসলমানকে ভরকাও। আমি একটা কথা বলতে চাই মুসলমান সমাজকে, এই ভারতবর্ষে 700 বছর মুসলমানরা রাজত্ব করেছে, 700 বছর। এই পৃথিবীতে 900 বছর ছিল ইসলামী সভ্যতার ইতিহাস। যেদিন ইউরোপে, আমেরিকায় মানুষ পড়তে জানতো না, জামা কাপড় পরতে জানতো না, তখন এই আরব দুনিয়া থেকে অঙ্ক, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, জ্যোতির্বিদ্যা সমস্ত কিছু এই ইসলামের হাত ধরে গোটা ইউরোপ আর গোটা আমেরিকায় ছড়িয়েছিল। ইউরোপের সভ্যতা সেদিনের সভ্যতা, তার অনেক অনেক বছর আগে ইসলামীয় সভ্যতা বিরাজ করত এই পৃথিবীতে। ইসলামের হাত ধরে এই দুনিয়াতে, হ্যাঁ, ইসলামের হাত ধরে এই পাশ্চাত্য দুনিয়ায় অঙ্ক গেছে, কাগজ গেছে, কলম গেছে, লেখা গেছে, বারুদ গেছে, সবকিছু গেছে এই ইসলামের হাত ধরে। এটা ইতিহাস। ইসলাম একটা সভ্যতার নাম। আজকে এই ইসলামের হাত ধরেই ওয়াকফ সম্পত্তির জন্ম। রাব্বিলাল আসারুন সাব্বিলাল তামারাত, আরবি দেশে বলা হয়েছিল খলিফা উমরের আমলে, যে তোমাদের অতিরিক্ত যা কিছু আল্লাহ তাআলার নামে উৎসর্গ করো, তার থেকে তো ওয়াকফ। এই মুসলমানদের খামোখা আর হিন্দু থেকে খামোখা আমরা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করতে ব্যবহার করছি রাজনীতির কারণে। কয়েকদিন আগে আমি গেছিলাম একটা জায়গায়, সেখানে একটা আলোচনার মধ্যে দিয়ে আমি বললাম যে দেখো, যদি ধর্মনিরপেক্ষতা শিখতে হয়, আমার জেলা মুর্শিদাবাদে চলো। প্রণব মুখার্জি অন্য দেশের লোক, সে একটা ব্রাহ্মণের সন্তান, যার সঙ্গে মুর্শিদাবাদের কোনো সম্পর্ক ছিল না। সেই জঙ্গিপুর লোকসভায় 73% মুসলমান। সেই জঙ্গিপুর লোকসভায় প্রণব মুখার্জিকে ধরে নিয়ে আসা হয়েছিল, আসতে চাইছিল না, ধরে নিয়ে এসেছিলাম আমি, বলেছিলাম দাঁড়াতে হবে। আর এখানকার মানুষকে বলেছিলাম আমরা মেহমানকে নিয়ে এসেছি, মুসলমান সমাজ মেহমানের মেহমানিতে কমি না হয়। এই জঙ্গিপুরের মানুষ একটা ব্রাহ্মণ সন্তানকে জিতিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে পাঠিয়েছে, আর একটা মুসলমান প্রার্থীকে হারিয়েছে। অতএব এই মুর্শিদাবাদের কাছ থেকে ভারতবর্ষের মানুষকে ধর্ম নিরপেক্ষতা শিখতে হবে। আমি বলেছিলাম ভারতবর্ষের আর কোন রাজ্য আছে যেখানে
70 ভাগ হিন্দু আছে, একটা মুসলমান প্রার্থী জিতেছে? দেখাতে পারবেন? ভারতবর্ষে আর কোন রাজ্য আছে যেখানে 70 ভাগ মুসলমান একটা হিন্দু প্রার্থী জিতছে? না। আমার রাজ্যে আছে, আমার দেশে আছে। আমি সেই মুর্শিদাবাদের মানুষ, তাই আমি গর্ব করি। আমি হিম্মত সে কথা বলেছিলাম। আজকে সেই মুর্শিদাবাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য কারোর জন্য ভালো হচ্ছে না বলে আমি মনে করি। তাই এলাকার মানুষ, আপনাদের সচেতনতার কাছে আমাদের অনেক দাবি থাকবে। আপনাদের সচেতনতা, বিজ্ঞতা আমাদেরকে রক্ষা করবে, সমাজকে রক্ষা করবে। এই সমস্ত তৃণমূল নামক চোরদের দ্বারা প্রভাবিত হবেন না। চুরি ছাড়া যাদের কোনো কাজ নাই, লুট ছাড়া যাদের কোনো ধর্ম নাই, তাদের কাছ থেকে আপনি কি শিখবেন? চোরের কাছে ধর্মের কাহিনী শুনবেন, ডাকাতের কাছে আপনি ধর্মের কাহিনী শুনবেন? বলুন তো, চোর ছাড়া একটা তৃণমূল নেতাকে দেখান তো আপনি। এই তো জঙ্গিপুর কি হচ্ছে, এ বলছে তুই চোর, ধাক্কা মেরে পাঠাচ্ছে। ও বলছে আমি চোর, এটা কোর্টে অর্ডার নিয়ে চলে এলাম। এই তো চলছে, এটা চোরে চোরে লড়াই চলছে। তার মধ্যে আমরা ইমরানকে নিয়ে এসেছি, ঝকঝকে তকতকে সাদা পায়জামা কুর্তা পরে ইমরানকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা নিয়ে এসেছি, টাকা দেশে নিয়ে এসেছি। কোন অভিযোগ তাহলে সে অভিযোগের উত্তর দেওয়ার জন্য নিয়ে এসেছি, কোনো অসুবিধা নাই। আমরা যা করি খোলা মঞ্চে করি, চর্যবৃত্তি করিনি আমরা। তাই আগামী দিনে এই এলাকার পরিবর্তন হবে, এই মুর্শিদাবাদ জেলার পরিবর্তন অবশ্যই হবে। ঘুঘুতে বারবার ফাঁদে পড়ে না। মমতা ব্যানার্জি চাইছে আমি ঘুঘুকে ভয় দেখিয়ে ফাঁদে ঢুকাবো, ঘুঘু বারবার ফাঁদে ধরা দিবে না। আর এই তৃণমূলের মস্তান, এই তৃণমূলের দুর্বৃত্ত, এই তৃণমূলের গুন্ডারাজকে আমরা প্রথমে তো মুর্শিদাবাদ থেকে উৎখাত করব, তারপর বাংলার দিকে যাব আমরা। আগে মুর্শিদাবাদ থেকে তৃণমূল নামক